রাজধানী সহ সারা দেশে শহীদ মার্চে ছাত্র জনতার ঢল, গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের সহায়তা সহ আরো 5 দফা দাবি। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত, বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই। কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়, এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত হাসিনাকে চুপ থাকতে হবে, ভারতীয় সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস দেশে এনে সবার সামনে হবে বিচার। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে ওবামা সহ 92 নোবেল জয়ী এবং 105 বিশিষ্ট জনের চিঠি ছাপানো হয় যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে। আওয়ামী লীগ নেতা ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান গ্রেফতার হয়েছে একাধিক মামলা, আজ তোলা হতে পারে আদালতে। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালের সঙ্গে আছি আমি ফারজানা আলীনা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্য থেকে শুরু হয় কর্মসূচি, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশ গঠনের প্রত্যয় আর হত্যাকারীদের বিচারের দাবি ছিল মার্চকারীদের। জান্নাতুল মোহনা, মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। দেশের পতাকা উড়িয়ে মিছিলে মিছিলে মার্চে এগিয়ে যাচ্ছে লাখো ছাত্র জনতা। স্বৈরাচারের বুলেটের আঘাতে শহীদের নাম, শ্রদ্ধা আর সম্মানে যারা গেঁথেছে মনে, প্লাকার্ডে প্লাকার্ডে তাদের চিরস্মরণীয় রাখার প্রাণবন্তকর চেষ্টা তাদের। শরীরে এখনো ক্ষতচিহ্ন, তবে তারা থেমে যাওয়ার নয়। বুলেটের সামনে বুক পেতে যে অর্জন তা ধরে রাখার প্রত্যয় সবার। আমার এই মুখে গুলিটা লাগে হচ্ছে গিয়ে 20 তারিখে, আর আমি হচ্ছে গিয়ে বনশ্রীর বাসিন্দা, রামপুরা বনশ্রী। হ্যাঁ, আমার অপরাধ ছিল কি, আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছিলাম, কোমল পানি খাওয়িয়েছিলাম। এই স্বাধীনতা প্রত্যেকটি মানুষের ধর্ম, বর্ণ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক এবং একটা গরিব হোক, ধনী হোক, সবার স্বাধীনতা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং যারা আহত তাদের যাতে আমরা সঠিক অধিকারটা ফিরিয়ে দিতে পারি। অংশগ্রহণ ছিল শহীদ পরিবারেরও। সন্তান, ভাই বা স্বজনহারাদের শোক যেন দেশ গঠনের শক্তি। রয়েছে হত্যাকারীদের দেশে এনে বিচারের দাবি। স্বৈরাচারী যে সরকার, তার থেকে মুক্তি পাইছে, আর এর থেকে বড় পাওয়া হবে যখন শেখ হাসিনার শাস্তি হবে। আমার ছেলে শহীদ হয়েছে, অথচ এখনো খুনিরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মার্চটি নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি 27 ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শহীদ পরিবারের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দেয়া, প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সহ 5 দফা দাবি তুলে ধরেন সমন্বয়ক সার্জিস আলম। এই বাংলাদেশে আর স্থান হবে না। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরাও রক্ত দিতে প্রস্তুত থাকবো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদ মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদদের স্মরণে এই কর্মসূচিতে অংশ নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ এবং শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে ছাত্র জনতা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের 1 মাস পূর্তিতে দেশের বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে শহীদ মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার দুপুরে শহীদদের স্মরণে শহীদ মার্চে অংশ নেয় বরিশালের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি ব্রজমোহন কলেজ থেকে মিছিল বের হয়। এতে অংশ নেয় অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা জানান, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। সেই সঙ্গে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধেও সোচ্চার থাকবে শিক্ষার্থীরা। এদিন দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ মিনার থেকে শহীদ মার্চ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু সড়ক ও নারায়ণগঞ্জ ক্লাব হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনে নিহতদের দ্রুত তালিকা প্রকাশের দাবি জানান তারা। শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা হয় ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে শহরের ট্যাঙ্কের পার মাঠে শহীদ মার্চের কর্মসূচি করে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলে রংপুরের প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয় শহীদ মার্চ, শেষ হয় শহীদ মিনারে এসে। পরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে সমস্বরে জাতীয় সঙ্গীত গায় শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মার্চের মিছিল বের করে শহীদ আবু সাইদ চত্বর থেকে। ক্যাম্পাসে ফিরে শহীদদের স্মৃতিচারণ করে সহযোদ্ধারা। বিকেলে কুষ্টিয়ার সাদ্দাম বাজার মোড় থেকে র্যালি নিয়ে এনএস রোডের শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কুষ্টিয়ার শহীদ মার্চ। পরে নিহত ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, বাগেরহাট, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলাতেও শহীদদের স্মরণে এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি স্মারক হিসেবে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুতই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ক্যাবিনেট মিটিং শেষে ব্রিফিং এসব তথ্য জানান ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই বলেও জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা করা হচ্ছে। শহীদ পরিবারের সদস্যদেরকে দেয়া হবে সম্বর্ধনা। সভায় সারা দেশের শ্রমিক অসন্তোষের বিষয়ে একটি রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান এই উপদেষ্টা। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত সাফল্যকে স্মৃতিস্মারক হিসেবে সাবেক গণভবনকে জুলাই আগস্টের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন হয়ে উঠতে পারেনি। এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ জানান, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের সুযোগ নেই। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে, এটা জনগণের সিদ্ধান্ত। দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে। আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে। বাংলাদেশ ক্রিকেট টিমের ঐতিহাসিক বিজয়ের জন্য একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিসিবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
স্বৈরাচার হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারের 1 মাস পূর্তিতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি একথা জানান। এতে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করাও তার সরকারের প্রধান কাজ বলে জানান তিনি। বিস্তারিত মোহাম্মদ সাকিবের প্রতিবেদনে। বার্তার শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছে জাতি। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল সে সময়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংঘটিত হয়েছে। শেখ হাসিনা একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন মন্তব্য করে বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বার্তায় তিনি আরও বলেন, গত মাসে আবু সাঈদ, মুগ্ধ সহ জানা অজানা শহীদদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে সব সীমাবদ্ধতা সত্ত্বেও এই দায়িত্ব গ্রহণ করেছেন। পড়াশোনা ছেড়ে ঘুমহীন রাত কাটিয়ে বিপ্লব শেষ হওয়ার পর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ে পাহারা দেওয়ার পর সারা দেশে ট্রাফিক পরিচালনা করার দায়িত্ব নেয়ার কথা স্মরণ করে বিপ্লবের সুফল ঘরে তুলতে আবারও ক্লাস ও ক্যাম্পাসে ফিরতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। বলেন, গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সময় বিপ্লবে গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে আছে বলেও জানান তিনি। পরিশেষে তিনি বলেন, শহীদের রক্ত এবং আহত ভাই বোনদের আত্মত্যাগকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যে সুযোগ তারা তৈরি করে দিয়েছেন সেই সুযোগকে হাতছাড়া হতে দেয়া হবে না। বার্তায় জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর আবেদনের আগ পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্বস্তি এড়াতে তাকে চুপ থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করাও হবে অবন্ধুত্ব সুলভ। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিস্থিতির মাঝেও ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ অন্তর্বর্তী সরকারের। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দেশে ফেরানোর প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। বলেন, নয়াদিল্লির কাছে ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে চুপ থাকা উচিত শেখ হাসিনার। তার রাজনৈতিক বিবৃতির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার সম্প্রতি রাজনৈতিক বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন ইউনূস। চুপ থাকা প্রসঙ্গে নোবেলজয়ী ইউনূস খোলাখুলিভাবে আরও বলেন, ঢাকা পলাতক শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি দিল্লি তাকে ধরে রাখতে চায় এর শর্ত হবে চুপ থাকা। ভারতে শেখ হাসিনার অবস্থানে স্বস্তিতে নেই কেউই, কারণ বিচারের মুখোমুখি দাঁড় করাতে তাকে আমরা দেশে ফেরাতে চাই। তিনি ভারতে রয়েছেন, আবার সেখানে নানা কথা বলে সমস্যার সৃষ্টি করছেন। যদি চুপ থাকতেন আমরা তাহলে ভুলে যেতাম। সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই হতো। তা না করে ভারতে নানা কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন, যা কেউই পছন্দ করছেন না। শেখ হাসিনাকে দেশে না ফেরালে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাকে সবার সামনে এনে বিচার করা প্রয়োজন বলেও মনে করেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে এবং আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকে ইসলামীপন্থীর তকমা দেওয়া থেকে দিল্লিকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেল লরিয়েট এবং বিভিন্ন দেশের 105 জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। একটি যৌথ চিঠিতে ডক্টর ইউনূসকে এই অভিনন্দন জানান তারা। বুধবার 4 সেপ্টেম্বর চিঠিটি বিজ্ঞাপন হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক পৃষ্ঠা জুড়ে ছাপানো হয়। বিবৃতিতে তারা বলেন, ছাত্রদের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তির প্রতিবাদের মুখে স্বৈরাচারের জায়গায় আলোর অভিষেক ঘটেছে। এটা বাংলাদেশের জন্য উদ্দীপনাময় নতুন এক ভোর বলে উল্লেখ করেন তারা। বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার ও পাশে থাকার অঙ্গীকার করেন 197 জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। চিঠিটি একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে তোলা হতে পারে আদালতে। আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশে অনেকাংশে কমে গেছে চাঁদাবাজি। ফলে নরসিংদীতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের ফলে সবজির হাট ও বাজার পর্যায়ে কমেছে সবজির দাম। সুফলও পাচ্ছেন ভোক্তারা। সুমন বর্মনের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর সবজির কদর এখন দেশ জুড়ে। ঢাকা সহ আশেপাশের কয়েকটি জেলার সবজির চাহিদার বড় অংশের যোগান আসে এ জেলা থেকে। উৎপাদিত এসব সবজি নারায়ণপুর, মরজাল, কামারটেক এবং কোন্দালপাড়া এলাকায় মহাসড়কের ওপর রেখেই হচ্ছে বেচাকেনা। সোম, বুধ এবং শুক্রবার হাট বসে 12ই। জংলি শিবপুরে রোববার ও বৃহস্পতিবার, নারায়ণপুরে শনি ও মঙ্গলবার এবং কোন্দালপাড়ায় বসে সোম ও শুক্রবার। মরজাল, কামারটেক এবং চৈতন্য এলাকায় এখন সপ্তাহের প্রতিদিনই বসছে সবজির হাট। কৃষকরা ভ্যানে করে ক্ষেত থেকে সবজি নিয়ে আসে হাটে। মহাসড়কের ওপর ভ্যান রেখে পাইকারদের সাথে হয় দর কষাকষি। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি করলা 40 থেকে 50 টাকা, বরবটি 50 থেকে 60 টাকা, লতি 15 থেকে 20 টাকা, কাঁকরোল 45 থেকে 50 টাকা, ঢেঁড়স 35 থেকে 40 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 80 টাকায়। সিন্ডিকেট না থাকায় খাজনা দিতে হয় না, তাই ভালোই দাম পাচ্ছে কৃষকরা। সবজির সরবরাহ আরো বাড়লে দাম কমবে। না, হাজনা সান্দা কিচ্ছু নাই, মানে হাজনা লাগে দুধগুলো মরতে হয়ে এগুলো কিচ্ছু নাই। আমি বিক্রি করতেছি, এটা আমি আশা করি লাভ হবে, লস হবে না। আগে 15 থেকে 20 টাকা বিক্রি করতে পারতাম, এখন আপনার এই সিজনে লতি বিক্রি হইতেছে 10 টাকা। এদিকে মহাসড়কে কোনো চাঁদা ও ভোগান্তি না থাকায় সবজি আনতে পারায় খুশি পাইকাররা। খুচরা ব্যবসায়ীরাও জানায় সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। আগে মনে করেন আমরা গাড়ি ঘোড়া লয়ে গেলে পুলিশ আটকে মনে করেন 500, 600, 1000 টাকা নিত। আর বিশেষ করে মনে করেন যে মাল আমরা আগে কিনতাম যে রেটে, ইয়ার চেয়ে 2 ডবল রেট বেশি। আগে থেকে তো এখন কিছু সবজির দাম এখন কমই, আগে তো আরো অনেক দাম ছিল। পরিবর্তন হওয়ার পরেও বাজার কিন্তু এখন ভালো আছে। এই গৃহস্থে কিন্তু আপাতত যাই মাল কম আনলেও টাকা পাইতেছে। সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে জনমনে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ছুটি দিনে মাছ মাংসের বাজার দর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, বাজারে এসে কি বলছেন ক্রেতারা এবং স্বস্তি ফিরেছে কিনা বাজারে কিছুটা হলেও আমাদের জানান। শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে কথাটি বলছিলেন যে আসলে বাজারে স্বস্তি ফিরেছে কিনা, এখন পর্যন্ত আসলে মুরগি ছাড়া কিন্তু আসলে কোনো জিনিসের দামের কিন্তু আসলে স্বস্তি পাচ্ছে না ক্রেতারা। আমরা পঞ্চগড়ের বিভিন্ন বাজারে গতকালকে এবং আজকে ঘুরে দেখেছি যে আসলে এখনো কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা দরি করে। এমনি করে মাছ থেকে শুরু করে সব ধরনের সবজির দাম কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাইরে।
ক্রেতারা আসলে বাজারে এসে ক্ষোভ ঝাড়ছেন। তারা বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু আসলে বাজারে একটি তালিকা তৈরি করে দিয়েছে, যে নির্ধারিত দাম দিয়ে দিয়েছে। এই দামে কিন্তু আসলে বাজারে কিন্তু কোনো পণ্য বা কোনো জিনিস মিলছে না, যেই কারণে কিন্তু তারা বলছে যে আসলে কি হলো, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পরে আসলে মানুষ আশা করেছিল যে আসলে বাজার কিছুটা নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাজারের সেই নিয়ন্ত্রণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং সাধারণ ক্রেতারা এরকমই অভিযোগ করছে। বিশেষ করে মাছের কেজি যদি বলি, যে রুই কাতল 350-400 টাকা, গরুর মাংস 700 টাকা, খাসির মাংস 1100 থেকে 1000 টাকা। শুধুমাত্র মুরগির দাম কিছুটা কিন্তু আসলে কমেছে। মুরগি কিন্তু দেশি মুরগি 420 টাকা, ব্রয়লার মুরগি যেটি বলি সেটিও 150 টাকা, এমনি করে সোনালী মুরগি যেটা সেটি 250 থেকে 260 টাকা ধরে বিক্রি হচ্ছে। মুরগিতে স্বস্তি মিললেও কিন্তু অন্যান্য জিনিস, ডিমের ক্ষেত্রে যদি বলি, ডিমের অরাজকতা কিন্তু এখনো চলছে। গতকালকে কিন্তু পঞ্চগড়ের যে বাজার, সেই বাজারে আমরা খবর নিয়েছি, সেখানে কিন্তু 54 টাকা ধরে কিন্তু আসলে ডিম, এক হালি ডিম বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু শাক সবজি থেকে, আলু থেকে, পেঁয়াজ 70 টাকা সরকারি দর বলছে, কিন্তু আসলে বাজারে কিন্তু পেঁয়াজ 110 টাকা কেজির কমে কিন্তু আসলে মিলছে না। এমনি করে আলুর কেজি কিন্তু আসলে সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে, আলু কিন্তু সেই দামে কিন্তু আসলে বিক্রি হচ্ছে না। প্রতি কেজি আলু কিন্তু 60 টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে। এমনি করে আদা রসুন থেকে শুরু করে সব কিছু জিনিসের দাম কিন্তু সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাইরে চলে গেছে। তারা বলছে যে আসলে সরকার নিয়ন্ত্রণ যদি না করে, এই বাজারের যে উদ্যোগতি, এই উদ্যোগতি কিন্তু আসলে থাকবে। এদিকে যারা গরুর ব্যবসায়ী, তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে আসলে বাজারে দাম বেশি, যেই কারণে মার্কেটে, খোলা বাজারে এবং মার্কেটে অনেক দাম বেশি দামে নিচ্ছে, বিক্রি করতে হচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। এবার আবারও যাব শাকসবজির বাজারে যেতে চাই, সেখানে সেই খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, শাকসবজির বাজার কেমন দেখছেন আপনি সেখানে, এবং সরবরাহ কিছুটা বেড়েছে কিনা? সর্বোপরি সব বিস্তারিত আমাদের জানান। লিনা, আসলে লালমনিরহাটের বাজারে কিন্তু সব ধরনের শাক এর সরবরাহ বেড়েছে, তবে সবজির সরবরাহ কিন্তু বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের গোশালা বাজারে। এই গোশালা বাজারটি কিন্তু লালমনিরহাটের সবচাইতে বড় পাইকারি বাজার। এই গোশালা বাজারের যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজারে কিন্তু কিছুটা শাকের বাজারে সবজি ফিরতে শুরু করেছে। কারণ হিসেবে কিন্তু এই অঞ্চলের মানুষ যেহেতু নানা ধরনের শাক চাষাবাদ করে থাকে, সেই চাষাবাদের কিন্তু কারণে এই সরবরাহটা সম্প্রতি বেড়েছে, এবং এই সম্প্রতি এই সরবরাহ বাড়ার কারণে কিন্তু নানা ধরনের শাকের দাম আসলে কিছুটা কমেছে। মূলা শাক, পালং শাক এবং লাউ শাকের প্রতি কেজি কিন্তু 15 থেকে 30 টাকা পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে। আমি যদি একটু দামের বিষয়টি বলতে চাই, বর্তমানে কিন্তু এই বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি এখনো কিন্তু আলু সহ বেশ কিছু সবজির দাম পূর্বের দামে বিক্রি হচ্ছে। আলু এখনো 50 থেকে 60 টাকা, বেগুন 30 টাকা, করলা 40 টাকা, শসা 20 টাকা, পোল্লা 30 থেকে 40 টাকা, পটল 30 থেকে 35 টাকা, ঝিঙ্গা 50 টাকা, কাঁচামরিচ 180 টাকা পর্যন্ত দামে কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলিয়ে নতুন যে সবজিগুলো বাজারে এসেছে, সেই বাজারগুলোর মধ্যে মূলা এবং টমেটো কিন্তু বাজারে আমরা দেখতে পেয়েছি সরবরাহ কিছুটা কম থাকার অজুহাতে কিন্তু টমেটো বর্তমানে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। আর ভোক্তা যারা রয়েছেন, যারা সাধারণ ক্রেতা রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। সাধারণ ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে শাকের দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজির দাম কিন্তু এখনো গত 2 মাস আগে যে দামে বিক্রি হতো সেই দামে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে শাকের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে সব ধরনের সবজির সরবরাহ আসলে বাড়তে পারে, এবং যদি সরবরাহ বাড়ে তাহলে দাম কিন্তু ভোক্তাদের নাগালে চলে আসবে। তবে এই ছিল লালমনিরহাট থেকে সবজির বাজারের সর্বশেষ পরিস্থিতি। লিনা। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে শাকসবজির বাজার সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। চলে যাচ্ছি পরের খবরে।
পরিচয় নিশ্চিতে হ্যারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। পাশাপাশি ডিএনএ টেস্ট, ডেথ সার্টিফিকেট প্রদান এবং মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট। তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে। বাংলাদেশের আলোচিত এক রাজনৈতিক ব্যক্তি ছিলেন হারিস চৌধুরী, যার মৃত্যু নিয়ে দীর্ঘদিন চলছে গুঞ্জন। বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আদালতের দ্বারস্থ হন একমাত্র মেয়ে ব্যারিস্টার সামিনা তানজিম। 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব হারিস চৌধুরী। তার আত্মগোপনে প্রশ্ন ওঠে তার অবস্থান নিয়ে। বছর দুয়েক আগে হঠাৎ গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী আত্মগোপনে আছেন দেশেই। কিছুদিন পরই গণমাধ্যমে খবর আসে 2021 সালের 3 সেপ্টেম্বর মারা যান হারিস চৌধুরী। দীর্ঘদিন মাহমুদুর রহমান পরিচয়ে থাকতেন পান্থপথের এক বাসায়। এই নামেই তাকে দাফন করা হয় সাভারের একটি মাদ্রাসায়। বাবার মৃত্যুর জট খুলতে আদালতে রিট করেন তার মেয়ে সামিরা। সেই রিটের প্রেক্ষিতেই বৃহস্পতিবার হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলতে এবং তার পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। পতিত স্বৈরাচার সরকার বাবার মৃত্যু নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি মেয়ে সামিরার। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ হতে হয় তার পরিবারকে। সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য, এবং স্বৈরাচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে, সেটা রেকটিফাই করার জন্য এই রিটটা অবশ্যই আইনগতভাবে দরকার ছিল। হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। এ অবস্থায় তার পরিচয় শনাক্তের পাশাপাশি প্রাপ্য সম্মান দিয়ে তাকে দাফন করার প্রত্যাশা জানান আইনজীবী। ওনার রিমেইনিং যা আছে ওই সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে সেটা তুলে এনে ডিএনএ টেস্ট করে ওনার প্রকৃত পরিচয়টা ডিটারমাইন করে ওনাকে যাতে ওনার শেষ ইচ্ছা অনুযায়ী প্রাপ্য সম্মান সহ একজন মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ ওনার বাড়িতে দাফন করা হয়। এদিকে একই সঙ্গে ডিএনএ টেস্ট, ডেথ সার্টিফিকেট প্রদান ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সাইম সোবহান আনভির সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অনুসন্ধানে নেমেছে সিআইডি। বসুন্ধরা গ্রুপ কয়েক দশকে ক্ষমতা এবং অর্থের বলে জনসাধারণ এবং সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং এর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। আজকে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত, আমাদের 40 কোটি হাত আছে। কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন, না হলে প্রতিদিন এইসব হবে, মনে করবে এদেশে তো কোনো বিচার হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে যখন শিক্ষার্থীদের প্রাণ ঝরছে, ঠিক সেই মুহূর্তে এভাবে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে গুণগান গাচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি এমন স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু করলেও উদ্দেশ্য ছিল ভিন্ন। শুরু থেকেই দেশের সাধারণ মানুষের জমি দখল করা ছিল গ্রুপটির নেশা। বাদ যায়নি সরকারি সম্পত্তিও। নিজের মনে করে খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভূমি, কবরস্থান, বদ্ধভূমি দখল করে গড়ে তুলেছে ইন্ডাস্ট্রি। সাধারণ মানুষের 3 ফসলি জমি, সরকারের খাস জমি এবং কি খাল, বিল ও জলাশয় যা পেয়েছে তাই দখল করে গড়ে তুলেছে বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প। রাজুকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেছে বসুন্ধরা রিভার ভিউ। সাধারণ মানুষের জায়গা দখল করে অবৈধভাবে ভরাটের কাজও শেষ করেছে গ্রুপটি। সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রিম, এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে।
আওয়ামী স্বৈরাচার সরকারকে সহযোগিতা করাই ছিল গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের কাজ। বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেড কর্তৃক বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1.5 লাখ কোটি টাকার বেশি। এসব জমি নিজেদের দখলে নিতে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারি খাস জায়গা, নালা, নদীসহ 800 একর এবং ভয়েলরাজ এস্টেটের 216 একর সহ মোট 1016 একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ আছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে জানা গেছে বসুন্ধরা গ্রুপ দেশের বিভিন্ন তফসিল ব্যাংক হতে পর্যাপ্ত জামানত না রেখে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিঘা প্রতি 20 থেকে 25 লক্ষ টাকায় কেনা জমি প্রতি কাঠা 3 কোটি টাকা দাম দেখিয়ে 42,000 কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে, যার বেশিরভাগ অর্থ পাচার করা হয়েছে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর অফিস দেখাশোনা করছে আহমেদ সোবাহানের বড় ছেলে শাহাদাত সোবাহান তানভীর। বিভিন্ন ব্যাংক হতে একের পর এক প্রকল্প দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণ নিলেও সেসব ঋণ পরিশোধ না করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এবার বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি, আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমেছে সিআইডি। সিআইডির অনুসন্ধানে সকল প্রতারণা বের হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী লাখো মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেক্সিমকো গ্রুপের ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশ, অর্থ পাচারের বিষয়ে প্রতিবেদন এবং সম্পত্তিতে রিসিভার নিয়োগের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে হবে। রুলে জানতে চাওয়া হয়, বিভিন্ন ব্যাংকে বেক্সিমকো গ্রুপের কত টাকা ঋণ আছে তা কেন প্রকাশ করা হবে না, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের প্রতিবেদন কেন আদালতে দাখিল করা হবে না এবং কেন এই গ্রুপের সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ করা হবে না। আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এসব রুল জারি করে হাইকোর্ট। রুলের টার্মটা ছিল এই মর্মে যে কেন বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না এবং একই সাথে কেন বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক কেন অর্থ পাচারের বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না, এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। কেউ চাকরি করছেন 20 বছর, কেউ বা তারও বেশি, আশা হয়তো পাবেন সরকারি বেতন, কিন্তু 2 বছর আগে প্রতিষ্ঠান এমপিওর ঘোষণা হলেও ঘুষের কাছে হেরে যাচ্ছেন রংপুর বিভাগের 180টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 600 শিক্ষক। ঘুষ দিয়ে কর্মকর্তাদের খুশি করতে না পারায় নানান অজুহাতে মাসের পর মাস রিজেক্ট হচ্ছে বেতনের ফাইল। রংপুর থেকে মাহমুদ রকির ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। দুঃখ, কষ্ট আর বেদনায় ভরা অসহায় শিক্ষকদের চোখের পানির চেয়ে যেন দাম বেশি ঘুষের অর্থের। তাদের অভিযোগ, টাকা দিতে না পারায় ফাইল নেড়ে চেড়ে রিজেক্ট করা হচ্ছে প্রতিনিয়ত। এমন চিত্র রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের। বলে যে আপনার সার্টিফিকেটটা পরে কেন, যে স্যার তখন তো এই বিষয়ই ছিল, তখনকার আমাদের প্রিফারেন্স আছে মানে কাগজ আছে, সেইভাবে নিয়োগেও নেওয়া আছে, তারপরে স্যার ছাড়ে না। শিক্ষকরা জানান 2005 সালের আগে পরে প্রতিষ্ঠিত যেসব বিদ্যালয়ে সরকারের সব শর্ত পূরণ করেছে সেগুলো 2022 সালে এমপিও ভুক্তির নির্দেশনা দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2013 থেকে 2016 সাল পর্যন্ত নির্ধারিত সময় ধরে যাচাই বাছাই শেষে এমপিওভুক্ত করা হয় বিদ্যালয়গুলোকে। পরে শিক্ষক ও কর্মকর্তারা আবেদন করলে এমপিওভুক্তি নিয়ে শুরু হয় নানা টালবাহানা। এমন অনেকেরই এমপিওভুক্তি হয়েছে যারা শর্তই পূরণ করেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা। নির্ধারিত সব শর্ত পূরণ করেও ঘুষের টাকা না দেয় হয়রানির শিকার হচ্ছেন 600 শিক্ষক। এ নিয়ে তারা একত্রিত হয়ে জানিয়েছেন প্রতিবাদও। ব্যাংক
বেজে নাম 13 সাল থেকে আমাদের 22 সাল পর্যন্ত ব্যাংক বেজে নাম আছে, আমাদের বৈধ নিয়োগ, আমাদের ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিছে, সেখানে আমরা অবৈধ হইলাম কিভাবে? ওদের একটা বাইরের একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মধ্যে যারা কাজ করে পারে বা যোগাযোগ করতে পারে তাদেরগুলো হচ্ছে। ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন, একই অফিসে প্রায় 1.5 যুগ চাকরি করায় ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করেন উপপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল্লাহ। ভুক্তভোগীদের অভিযোগ, কাগজ যোগ্যতা যাই থাকুক, অর্থ পেলেই পার হয় ফাইল। 2.5 লক্ষ টাকা দিলে তোমার এমপিও হবে, কিন্তু আমি 2.5 লক্ষ টাকা সংগ্রহ করতেও পারি নাই, কিন্তু আমার এমপিওটা হয় নাই। কোনো সংশ্লিষ্টতা নেই এবং সরকারি নীতিতে অটল জানিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত আঞ্চলিক পরিচালক ও তার ব্যক্তিগত কর্মকর্তা। আমি কখনোই এমপিওর দায়িত্বে না, আমি কোনো সময় তো টেকনিক্যাল সাপোর্ট করি মাত্র, ল্যাপটপ অন করা অফ করা, কোনো একটা ফাইল বের করে দেওয়া, এটা না দেখলে বলতে পারবো না, কারণ আমার তো আবার জাজ করতে হবে যে আসলে ব্যান্ডবেজ আছে কিনা। ওটা 1 নম্বর। আর আমার অফিসে কোনো রকম আমাদের ইয়েও রাখি নাই, যদি কেউ কাউকে টাকা দেয় নির্দেশ, সেটা তো আর আমি বলতে পারবো না। ঘুষ দুর্নীতি বন্ধে এসব কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এই ছিল এখনকার সংবাদ সকালে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। তাছাড়া ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।